গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা সেল চ্যাপ্টারটা পড়ছিলাম। আগের দিন লাস্ট ভিডিওতে আমরা সেল অর্গানেলিজ নিয়ে ডিসকাস করছিলাম। লাস্ট সেল অর্গানেলি আমরা সেন্ট্রোজোম পড়েছিলাম। আজকে আমরা সেন্ট্রোজোমের পর থেকে স্টার্ট করব। কয়েকটা অর্গানেলি ডিসকাস করা হয়ে গেছিলো, আর কয়েকটা রয়েছে, 3-4টা অর্গানেলি রয়েছে। তো আজকে আমরা সেল অর্গানেলির স্টার্ট করব, কন্টিনিউ করব সেল অর্গানেলির। আজকে আমরা পড়ব প্লাস্টিড থেকে। প্লাস্টিড লাস্ট সেন্ট্রোজোম অবধি পড়েছিলাম, আজকে আমরা প্লাস্টিড থেকে পড়ব। তো প্লাস্টিড হচ্ছে আমাদের একটা সেল অর্গানেলি। এটা দেখা যায় কিসে না, প্লান্ট সেলে। ইন প্লান্ট সেল, এটা মনে রাখবে যে প্লাস্টিড কিন্তু একমাত্র দেখা যায় প্লান্ট সেলে, অ্যানিম্যাল সেলে কিন্তু প্লাস্টিড দেখা যায় না। ঠিক আছে, আচ্ছা। এই প্লাস্টিড হচ্ছে একটা স্পেশাল অর্গানেলি। এর কাজ কি? এই অর্গানেলির মেন কাজ হচ্ছে পিগমেন্ট সিনথেসাইজ করা, পিগমেন্ট সিনথেসাইজ করা বা ম্যানুফ্যাকচার করা, আর পিগমেন্ট স্টোর করা। তো মেন ফাংশন কি প্লাস্টিডের যেরকম প্রত্যেকটা অর্গানেলেরই ফাংশন আছে। গলগি বডি আমরা পড়েছিলাম, সেন্ট্রোজোম পড়েছি, মাইটোকন্ড্রিয়া পড়েছি, প্রত্যেকটা অর্গানেলেরই কাজ আছে। সেরকম প্লাস্টিডেরও কাজ কি না, পিগমেন্ট ম্যানুফ্যাকচার করা আর সেগুলোকে স্টোর করে রাখা। ঠিক আছে, তাহলে আমরা কী লিখব? ম্যানুফ্যাকচার অ্যান্ড স্টোর পিগমেন্টস, এটা হচ্ছে ফাংশন। ম্যানুফ্যাকচার অ্যান্ড স্টোর পিগমেন্টস, এটা হচ্ছে প্লাস্টিডের কাজ। পিগমেন্টস কি? পিগমেন্টস হচ্ছে ওয়ান টাইপ অফ কালার। যেরকম ক্লোরোফিল আমরা পড়েছিলাম যখন ফটোসিনথেসিস, তোমরা তো জানোই যে গ্রিন প্লান্টস দে ক্যান প্রিপেয়ার দেয়ার ওন ফুড বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। সেই ফটোসিনথেসিসে আমরা কিন্তু ক্লোরোফিল পড়েছিলাম। সেই ক্লোরোফিল কিন্তু ওয়ান টাইপ অফ পিগমেন্ট ছিল। তো সেরকম একটা কালার, এটা পিগমেন্ট মানে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্লাস্টিডের মেন কাজ। আচ্ছা, আর কি থাকে প্লাস্টিডের মধ্যে? না, প্লাস্টিড যেরকম অন্যান্য অর্গানেলের মধ্যে যেরকম একটা মেমব্রেন থাকে, মানে একটা কোটিং থাকে প্রত্যেকটা অর্গানেলে, কি একটা বাইরে থেকে একটা কভার থাকে অর্গানেলটাকে প্রোটেক্ট করার জন্য, যেগুলোকে আমরা মেমব্রেন বলি, তাই তো? তো প্লাস্টিডেরও থাকে, কিন্তু প্লাস্টিডের থাকে হচ্ছে ডাবল মেমব্রেন, দুখানা মেমব্রেন থাকে। ইট ইজ বাউন্ডেড বাই আর ডাবল মেমব্রেন। তাহলে আমরা কী লিখবো? এখানে লিখে রাখো প্লাস্টিড, এখানে লিখবে ইট ইজ বাউন্ডেড বাই ডাবল মেমব্রেন। দুটো মেমব্রেন থাকে প্লাস্টিডের বাইরে টু প্রোটেক্ট দিস সেল অর্গানিক। ঠিক আছে, আচ্ছা। প্লাস্টিড 3 রকমের হয়। আমরা যদি ক্লাসিফিকেশন যাই, ক্লাসিফিকেশানটা হচ্ছে অ্যাকর্ডিং টু কালার, কী রকমের পিগমেন্ট থাকে, কী রকমের কালার থাকে। সেই কালার অনুযায়ী প্লাস্টিড 3 রকম হয়। ঠিক আছে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টস, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টস, একটা হচ্ছে লিউকোপ্লাস্টস। দিস ইজ দ্য ক্লাসিফিকেশন অফ প্লাস্টিডস অ্যাকর্ডিং টু কালার। এবার আমরা একটা একটা করে ডিসকাস করছি। দেখো, ক্লোরোপ্লাস্ট মানে কি? ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে এই রকমের প্লাস্টিডের মধ্যে গ্রিন কালারের পিগমেন্ট থাকে। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি গ্রিন কালারের পিগমেন্ট ক্লোরোফিল থাকে। তো আমরা যে ক্লোরোফিলটা পড়েছিলাম, যেটা ফটোসিনথেসিসে হেল্প করে, সেই ক্লোরোফিলের অ্যাকচুয়ালি লোকেশন কোথায়? না, ক্লোরোফিলের অ্যাকচুয়ালি লোকেশন হচ্ছে প্লাস্টিড, আরও ভালোভাবে বলতে গেলে ক্লোরোপ্লাস্ট। তা ক্লোরোপ্লাস্টের মধ্যে কী থাকে? একটা গ্রিন কালারের পিগমেন্ট থাকে। সেই গ্রিন কালারের পিগমেন্টটার নাম হচ্ছে ক্লোরোফিল। তাহলে এর মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে কন্টেন্স গ্রিন পিগমেন্ট ক্লোরোফিল। ঠিক আছে, আচ্ছা। এই কারণেই এই ক্লোরোপ্লাস্টে যেহেতু ক্লোরোফিল গ্রিন কালারের পিগমেন্ট থাকে, সেই কারণেই কিন্তু পাতার যে কালারটা বা লিফের যে কালারটা, সেটা কিন্তু গ্রিন হয়। বুঝতে পারলে? আর প্লান্টের যে আদার পার্টস রয়েছে, সেগুলোও কিন্তু গ্রিন হয় ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস গ্রিন কালার পিগমেন্ট ক্লোরোফিল ইন ক্লোরোপ্লাস্ট। বুঝতে পারলে? ক্লোরোপ্লাস্টের মধ্যে যেহেতু গ্রিন কালারের পিগমেন্ট ক্লোরোফিল থাকে, এই গ্রিন কালারের পিগমেন্ট ক্লোরোফিলের জন্যই কিন্তু মেনলি পাতার রঙটা সবুজ হয়, গ্রিন হয়। আর প্লান্টের যে আরও পার্টস থাকে, সেগুলোও কিন্তু গ্রিন হয় ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস গ্রিন পিগমেন্ট ক্লোরোফিল ইন ক্লোরোপ্লাস্ট। বোঝা গেল? আচ্ছা, ক্লোরোপ্লাস্টের মধ্যে দুটো রিজিয়ন থাকে। আমরা যদি দেখি এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু দুটো রিজিয়ন থাকে। কি রিজিয়ন? একটাকে বলা হয় গ্র্যানা, আর একটাকে বলা হয় স্ট্রোমা। একটাকে বলা হয় গ্র্যানা, GRANA, একটা হচ্ছে গ্র্যানা, আর একটা হচ্ছে স্ট্রোমা, STROMA। মানে ক্লোরোপ্লাস্টের মধ্যে দুটো রিজিয়ন থাকে। ফার্স্ট রিজিয়ন হচ্ছে গ্রানা, আর সেকেন্ড রিজিয়ন হচ্ছে স্ট্রোমা। আমরা কি বলবো? যে ক্লোরোপ্লাস্ট শোজ টু রিজিয়ন্স, ওয়ান ইজ গ্রানা অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ স্ট্রোমা। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? কিচেন অফ দ্য সেল। এখানে লিখে রাখো, ক্লোরোপ্লাস্ট ইজ অলসো নোন অ্যাজ
নোন অ্যাজ কিচেন অফ দ্য সেল। তার কারণ হচ্ছে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে, ক্লোরোফিল থাকে, আর ক্লোরোফিলই হেল্প করে কি, টু পারফর্ম ফটোসিনথেসিস। তার কারণ ক্লোরোফিল কি করে, সানলাইটের মধ্যে যে সোলার এনার্জি থাকে সেই সোলার এনার্জিকে ক্লোরোফিল কি করে, ট্র্যাপ করে। আর এইভাবেই কিন্তু ক্লোরোফিল ফটোসিনথেসিসে পার্টিসিপেট করে, ফটোসিনথেসিসে হেল্প করে। তার কারণ উইদাউট সানলাইট কিন্তু আমরা সবাই জানি ফটোসিনথেসিস হবে না। তাহলে সানলাইটটাকে স্টোর করে কে, বা সান যে এনার্জি, সোলার এনার্জিটাকে স্টোর করে কে, এই ক্লোরোফিল। আর ক্লোরোফিল থাকে কোথায়, ক্লোরোপ্লাস্টে থাকে, যার জন্যই ক্লোরোপ্লাস্টকে বলা হয় কিচেন অফ দ্য সেল। ঠিক আছে, এই কোশ্চেনটা দেয় যে হোয়াই ক্লোরোপ্লাস্ট ইজ কল্ড এজ কিচেন অফ দ্য সেল, তখন আনসার কী লিখবে, যে ক্লোরোপ্লাস্ট ইজ কল্ড দ্য কিচেন অফ দ্য সেল বিকজ দে ট্র্যাপ সোলার এনার্জি টু পারফর্ম ফটোসিনথেসিস। ক্লিয়ার হলো? আচ্ছা, চলে আসি এবার আমরা নেক্সট প্লাস্টিডে, ক্রোমোপ্লাস্ট। দেখো ক্রোমোপ্লাস্ট কি, ক্রোমোপ্লাস্টের মধ্যেও কিন্তু একটা পিগমেন্ট থাকে। এখানে পিগমেন্টটা কি থাকবে, কালার্ড পিগমেন্ট, মানে গ্রিন কালার হবে না, গ্রিন কালার বাদে যে কোনো কালারের পিগমেন্ট থাকবে, তাকেই আমরা ক্রোমোপ্লাস্ট বলবো। কি বললাম, ক্রোমোপ্লাস্টের মধ্যেও পিগমেন্ট থাকবে। যেরকম ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রিন কালারের পিগমেন্ট ক্লোরোফিল ছিল, সেরকম ক্রোমোপ্লাস্টের মধ্যেও কিন্তু একটা পিগমেন্ট থাকবে, কালার্ড পিগমেন্ট থাকবে, কিন্তু যে কোনো কালারের হবে এক্সেপ্ট গ্রিন, গ্রিন বাদে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, কালার্ড পিগমেন্ট থাকবে, কন্টেন কালার্ড পিগমেন্ট এক্সেপ্ট গ্রিন, গ্রিন ছাড়া, কারণ গ্রিন হয়ে গেলে তো ক্রোমোপ্লাস্ট হয়ে যাবে, এই গ্রিন হয়ে গেলে তো তোমার ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে। তো গ্রিন ছাড়া যে কোনো কালারের পিগমেন্ট থাকবে, কারণ গ্রিন যদি থাকে তাহলে তো ক্রোমোপ্লাস্ট হবে না, তাহলে সেক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে। ওই জন্য ক্রোমোপ্লাস্টের মধ্যে কি, যে কোনো কালারের পিগমেন্ট থাকবে কিন্তু গ্রিন ছাড়া, এক্সেপ্ট গ্রিন। ঠিক আছে, আচ্ছা কোথায় পাওয়া যায় ক্রোমোপ্লাস্ট, লোকেশন কি না, বেশিরভাগ এটা পাওয়া যায় ফ্রুটসে পাওয়া যায়, ফ্লাওয়ারের পেটালে পাওয়া যায়। কী কী কালারের পিগমেন্ট থাকতে পারে, রেড হতে পারে, অরেঞ্জ হতে পারে, ইয়েলো কালার হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা লোকেশন যদি দেখি, এই যে ক্রোমোপ্লাস্ট কোথায় পাওয়া যায়, ম্যাক্সিমাম পাওয়া যায় ফ্রুটসে। এখানে লেখো মোস্টলি ফাউন্ড ইন ফ্রুটস, বেশিরভাগ ফ্রুটসে দেখা যায়। অ্যান্ড পেটালস অফ ফ্লাওয়ার্স, এটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের লোকেশন। কী কী কালার থাকতে পারে, ইয়েলো হতে পারে, রেড হতে পারে, তারপরে অরেঞ্জ হতে পারে। ঠিক আছে, এই রকমের কালার থাকতে পারে, কিন্তু গ্রিন থাকবে না। ঠিক আছে, চলে আসি লিউকোপ্লাস্টে কী কালারের পিগমেন্ট থাকে। দেখো লিউকোপ্লাস্টকে বলা হয় কালারলেস প্লাস্টিড। লিউকোপ্লাস্টে কী বলে, কালারলেস প্লাস্টিড। এর আরেকটা নাম হচ্ছে লিউকোপ্লাস্টের কালারলেস প্লাস্টিড, এটাকে কালারলেস প্লাস্টিড বলে। তো কালারলেস প্লাস্টিড বলে কি কোনো কালার থাকে না লিউকোপ্লাস্টে, তা নয়। আমরা কি বলবো, যে দিজ আর কালারলেস প্লাস্টিড ডিভাইড অফ এনি পিগমেন্ট। তার মানে কি, এর মধ্যে কোনো রকম কোনো পিগমেন্টই থাকে না, যার জন্য এটাকে লিউকোপ্লাস্ট বলা হয় বা কালারলেস প্লাস্টিড বলে। আমরা কি লিখব, ডিভাইড অফ পিগমেন্টস। তার মানে কি, ডিভাইড অফ পিগমেন্টস মানে এর মধ্যে কোনো রকম কোনো পিগমেন্টই থাকে না, যার জন্য একে বলা হয় কালারলেস প্লাস্টিড। লিউকোপ্লাস্ট ইজ অলসো নোন অ্যাজ কালারলেস প্লাস্টিড বিকজ ইট ইজ ডিভাইড অফ এনি পিগমেন্ট। এর মেন কাজ কি, লিউকোপ্লাস্টের মেন কাজ হচ্ছে প্লান্ট যে ফুড প্রিপেয়ার করে সেই ফুডটাকে স্টোর করে রাখে, এটা হচ্ছে মেন কাজ। তা লিউকোপ্লাস্টের মেন কাজ কি, স্টোরস ফুড প্রিপেয়ার্ড বাই প্লান্ট, প্লান্ট যে ফুড প্রিপেয়ার করে সেই ফুডটাকে স্টোর করে রাখে। কী ফর্মে স্টোর করে রাখবে, স্টার্চ, প্রোটিন, ফ্যাট, এই ফর্মে স্টোর করে রাখবে। ইন দ্য ফর্ম অফ স্টার্চ, প্রোটিন অ্যান্ড ফ্যাট, স্টার্চ, প্রোটিন অ্যান্ড ফ্যাটস, এই ফর্মে স্টোর করে রাখবে। এটা হচ্ছে লিউকোপ্লাস্টের কাজ। কোথায় দেখতে পাওয়া যায়, লোকেশন কি, আমি যদি জিজ্ঞেস করি লিউকোপ্লাস্টের লোকেশন কি, কোথায় পাওয়া যায়, এটা মেনলি পাওয়া যায়, যেহেতু কালারলেস প্লাস্টিড, কোনো রকম কোনো পিগমেন্ট থাকে না, মেনলি পাওয়া যায় প্লান্টের রুটে, মানে মাটির নিচে রুটের মধ্যে পাওয়া যায়। আর আন্ডারগ্রাউন্ড স্টেম মানে মাটির নিচে যে স্টেম থাকে, কিছু কিছু প্লান্ট আছে যাদের মাটির নিচে স্টেম থাকে, যেরকম ধরো পটাটো হতে পারে, জিঞ্জার হতে পারে, এদের মাটির নিচে স্টেম থাকে, আন্ডারগ্রাউন্ড স্টেম। সেই আন্ডারগ্রাউন্ড স্টেমে পাওয়া যাবে আর প্লান্টের রুটে পাওয়া যাবে। তাহলে আমরা কী লিখব, কোথায় পাওয়া যায়, লিউকোপ্লাস্ট ফাউন্ড ইন রুটস অফ প্লান্টসের রুটে পাওয়া যাবে, অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্টেম অফ
পটাটো, জিঞ্জার এদের আন্ডারগ্রাউন্ড স্টেমে পাওয়া যাবে। পটাটো, জিঞ্জার এদের আন্ডারগ্রাউন্ড স্টেমে পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে এই হলো, ইট ইজ অল অ্যাবাউট প্লাস্টিড। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে, একটা ইম্পর্টেন্ট অর্গানিলি প্লাস্টিড। ঠিক আছে, আচ্ছা চলে আসি আমাদের এরপরে যে অর্গানিলি আছে, লেখো এরপরের অর্গানিলি হচ্ছে ভ্যাকুওলস। নেক্সট অর্গানিলি, মেক আ হেডিং, ভ্যাকুওলস। ভ্যাকুওলস, VACUOLES, ভ্যাকুওলস। দেখো ভ্যাকুওলস কি? ভ্যাকুওলস হচ্ছে একটা কি সেল অর্গানিল, লাইক গলগি বডি, লাইক সেন্ট্রোজোম, লাইক এনি আদার অর্গানিলি ফাউন্ড ইন আ সেল। ভ্যাকুওল ইজ ওয়ান অফ দেম, ইট ইজ অলসো অর্গানিলি। ঠিক আছে, দেখো লেখা আছে, তোমাদের বইটা খোলো, পেজ নাম্বার, এখানে বোঝা যাচ্ছে না পেজ নাম্বারটা, বইটা খোলো, দেখো এখানে লেখা আছে, কি লিখেছে দেখো, আ ভ্যাকুওল ইজ বাউন্ডেড বাই আ সিঙ্গেল মেমব্রেন কল্ড টোনোপ্লাস্ট। ভ্যাকুওল কি থাকে? ইট ইজ বাউন্ডেড বাই আ সিঙ্গেল মেমব্রেন। প্রত্যেকটা অর্গানিলি যেরকম মেমব্রেন দিয়ে কোটিং থাকে বা কভার করা থাকে, যেরকম প্লাস্টিক এইমাত্র পড়লে ডাবল মেমব্রেন থাকে, সেরকম ভ্যাকুওলও কিন্তু কভার থাকে, বাট ইট ইজ কভার্ড বাই আ সিঙ্গেল মেমব্রেন। বাউন্ডেড অর কভার্ড বাই আ সিঙ্গেল মেমব্রেন, বাউন্ডেড বাই আ সিঙ্গেল মেমব্রেন। একটাই মেমব্রেন থাকে ভ্যাকুওলের চারপাশে। এই সিঙ্গেল মেমব্রেনটার একটা নাম আছে, এই সিঙ্গেল মেমব্রেনটাকে বলে টোনোপ্লাস্ট। তাহলে যদি কোয়েশ্চেন করে হোয়ার টোনোপ্লাস্ট ইজ ফাউন্ড, টোনোপ্লাস্ট ইজ ফাউন্ড ইন ভ্যাকুওলস। ইট ইজ অ্যাকচুয়ালি আ সিঙ্গেল মেমব্রেন হুইচ কভার্স দ্য সেল অর্গানিলি ভ্যাকুওল। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট কি লিখেছে, দ্য মেমব্রেন ইনক্লোজেস আ ফ্লুইড কল্ড সেল স্যাপ। কি বললাম? সেল স্যাপ। সেল স্যাপটা কি না, সেল স্যাপ হচ্ছে ইট ইজ আ ফ্লুইড। ফ্লুইডটা কোথায় থাকে না, মেমব্রেনের ভেতরে থাকে। মানে মেমব্রেন, ধরো এটা একটা ভ্যাকুওল, ধরো এটা ভ্যাকুওল, সাপোজ এর চারপাশে কী রয়েছে, এটা হচ্ছে টোনোপ্লাস্ট মেমব্রেনটা, এটা হচ্ছে অর্গানিলি ভ্যাকুওলটা, আর এটা হচ্ছে তোমার ধরো মেমব্রেনটা টোনোপ্লাস্ট। তো এর মাঝখানে থাকে একটা ফ্লুইড থাকে, এই ফ্লুইডটাকে বলে সেল স্যাপ। বুঝতে পারলে? তাহলে কি লিখবো, ইট ইজ আ ফ্লুইড, ইট ইজ আ ফ্লুইড দ্য মেমব্রেন এনক্লোজেস বাই ইট। ইট ইজ আ ফ্লুইড হোয়ার বাই হুইচ, বা এইভাবে লিখতে পারো, ইট ইজ আ ফ্লুইড, ইট ইজ আ ফ্লুইড হোয়ার মেমব্রেন এনক্লোজেস ভ্যাকুওলস। ঠিক আছে, যাকে সেল স্যাপ বলে। আচ্ছা, সেল স্যাপের মধ্যে কী কী থাকে, কম্পোজিশন কি সেল স্যাপের, যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ দিস ফ্লুইড অর সেল স্যাপ, কী লিখবো, কী কী থাকে এর মধ্যে? সুগার থাকে, প্রোটিন থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে, মিনারেলস থাকে। তাহলে সেল স্যাপের কম্পোজিশনগুলো লিখে ফেলো একটা একটা করে। সুগার থাকে, অ্যামিনো অ্যাসিডস থাকে, প্রোটিনস থাকে, আর মিনারেলস। এটা হচ্ছে সেল স্যাপের কম্পোজিশন, সুগার, অ্যামিনো অ্যাসিড, প্রোটিনস আর মিনারেলস। ঠিক আছে, আচ্ছা, ইন প্লান্ট সেল দ্য ভ্যাকুওলস আর লার্জ। প্লান্ট সেলে কি, ভ্যাকুওলসের সাইজটা কী হয়, লার্জ হবে। ভ্যাকুওল সাইজ লার্জ হবে প্লান্ট সেলে। ঠিক আছে, আচ্ছা, আর কি দিয়েছে দেখো, সাম প্লান্ট সেলস হ্যাভ অনলি ওয়ান লার্জ ভ্যাকুওল হোয়ার অ্যানিমাল সেলস ইদার ডু নট হ্যাভ আ ভ্যাকুওল। মানে প্লান্ট সেলে ভ্যাকুওলটা কী হবে, সাইজে বড় হবে। দেখো লেখাই আছে, ইন প্লান্ট সেল দ্য ভ্যাকুওলস আর লার্জ, সাম প্লান্ট সেলস হ্যাভ অনলি ওয়ান লার্জ ভ্যাকুওল। মানে সেল অর্গানিলি ভ্যাকুওল একটাও থাকতে পারে, একটার বেশিও থাকতে পারে। তো প্লান্ট সেলে যে সেল অর্গানিলি, প্লান্ট সেলের মধ্যে যে ভ্যাকুওল থাকে, সেই ভ্যাকুওলটা কিন্তু সাইজে বড় হয়। আবার কোনো কোনো প্লান্ট সেলে একটাই ভ্যাকুওল থাকে, সেটাই সাইজে বড় হবে। ঠিক আছে, আচ্ছা, আর কি লিখেছে, হোয়ার অ্যানিমাল সেলস ইদার ডু নট হ্যাভ আ ভ্যাকুওল অর দে হ্যাভ ভেরি স্মল ভ্যাকুওল অ্যাজ ইন অ্যামিবা। অ্যানিমাল সেলে কী হবে, অ্যানিমাল সেলে হয় ভ্যাকুওল থাকবে না, আর যদি থাকে তাহলে সাইজে খুব ছোট হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানিমাল সেল। তাহলে কী বললাম, ভ্যাকুওল অ্যানিমাল সেলে হয় থাকবে না, বা থাকলেও সাইজে খুব ছোট হবে। যেরকম ধরো অ্যামিবা, এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। অ্যামিবাতে কিন্তু সাইজে ছোট আছে ভ্যাকুওল। বুঝতে পারলে? তার মানে কি দাঁড়ালো জিনিসটা, যে প্লান্ট সেলে কিন্তু ভ্যাকুওল থাকবে, সাইজে বড় হবে, আর অ্যানিম্যাল সেলে কিন্তু ভ্যাকুওল থাকতেও পারে, নাও পারে। যদি থাকে তাহলে সাইজে ছোট। বুঝতে পারলে? আচ্ছা, এই হলো তোমার ভ্যাকুওলসের ডিটেলস। এবার আমরা চলে আসবো ফাংশন, কি কাজ, ভ্যাকুওলসের কি কাজ, ফাংশন কি। দে হেল্প ইন দ্য সেল টু রিমেন টার্জিড অ্যান্ড কিপস ইন শেপ। মানে সেলকে হেল্প করবে টু রিমেন টার্জিড। টার্জিড ওয়ার্ডের মানে কি, এখানে টার্জিড ওয়ার্ডের মানে হচ্ছে সোলেন। টার্জিড যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের মানে হচ্ছে সোলেন, মানে কি ফুলে থাকবে, মানে সেলটা অনেক সাইজে বড় লাগবে।
বুঝতে পারলে? টার্জিড মানে হচ্ছে সোলেন, মানে সাইজে অনেক বড় হবে, ফুলে থাকবে সেলটা। বুঝতে পারলে? তাহলে মেন কাজ কি? সেলটাকে হেল্প করে শেপে রাখার জন্য, অ্যান্ড ইট রিমেন টার্জিড। তাহলে ফার্স্ট ফাংশন কী লিখব? ভ্যাকুয়ালসের ফার্স্ট ফাংশন হচ্ছে দে হেল্প দ্য সেল টু রিমেন টার্জিড, দ্যাট মিন্স swollen, and keeps in shape, keeps in shape। এটা হচ্ছে ফার্স্ট ফাংশন তোমার ভ্যাকুয়াল। আর কি ফাংশন আছে? দে স্টোর ফুড মেটেরিয়াল অ্যান্ড ওয়াটার ইন দ্য সেল। ফুড মেটেরিয়াল আর ওয়াটার স্টোর করে রাখে, যাতে সেলের যখন দরকার লাগবে তখন সেল কিন্তু সেখান থেকে ফুড আর ওয়াটারটা পাবে। তাহলে কী লিখবো সেকেন্ড ফাংশন? দে স্টোর food material and water in the cell। they store food material and water in the cell। এটা হচ্ছে ভ্যাকুয়ালসের কাজ। বুঝতে পারলে? তাহলে এই গেল তোমার সেল অর্গানিলি। আগের দিন অনেকগুলো সেল অর্গানিলি ডিসকাস করেছিলাম, খালি প্লাস্টিড আর ভ্যাকুয়ালটা বাকি ছিল, এটা হয়ে গেল। এরপরে আমরা পড়ব যে অ্যানিমাল সেল আর প্লান্ট সেলের মধ্যে কী ডিফারেন্স আছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে এটা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যানিমাল সেল অ্যান্ড প্লান্ট সেল। দেখো আমরা তোদের বইতে দেখবে অ্যানিমাল সেলের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, প্লান্ট সেলের একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ওই ডায়াগ্রামটা কিন্তু প্র্যাকটিস করবে। অ্যানিমাল সেলের ডায়াগ্রাম, প্লান্ট সেলের ডায়াগ্রাম, এটা কিন্তু আসবে, ঠিক আছে? এটা প্র্যাকটিস করবে ডায়াগ্রামটা, অলরেডি মার্ক করে নাও। অ্যানিমাল সেলের আর প্লান্ট সেলের ডায়াগ্রামটা মার্ক করে নাও, এটা আসবে কোয়েশ্চেনে। তাহলে এবার আমরা ডিফারেন্সটা পড়ব, যে ডিফারেন্স বিটুইন অ্যানিমাল সেল অ্যান্ড প্লান্ট সেল। ডিফারেন্স বিটুইন প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল। দেখো প্লান্ট সেল আর অ্যানিমাল সেলের যেরকম সিমিলারিটি আছে সেরকম ডিফারেন্সও আছে, বাট ডিফারেন্সটাই বেশি। তাহলে আমরা কী লিখবো? প্রথমে লিখবো ক্যারেক্টারিস্টিক্স। কী কী ক্যারেক্টারিস্টিক্সের ওপর আমরা ডিফারেন্সিয়েট করব? ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট এখানে লিখবো প্লান্ট সেল, আর কি লিখবো এখানে? অ্যানিমাল সেল। ঠিক আছে? তাহলে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স যেটা আসবে সেটা হচ্ছে সেল ওয়াল। অলরেডি আমি এগুলো পড়িয়েছি, জাস্ট এবারে ডিফারেন্সগুলো লিখতে হবে। সেল ওয়াল কি? প্লান্ট সেলে কি? প্লান্ট সেলে সেল ওয়ালটা সেল মেমব্রেনের চারিদিকে থাকে, আর অ্যানিমাল সেলে কি? সেল ওয়াল থাকেই না। তাহলে অ্যানিমাল সেলে আমরা কী লিখবো ফার্স্টে? যে সেল ওয়ালটা থাকবেই না, সেল ওয়াল ইজ অ্যাবসেন্ট। অ্যানিমাল সেলে সেল ওয়াল থাকে না, কিন্তু প্লান্ট সেলে সেল ওয়াল থাকবে, সেল মেমব্রেনও থাকবে। সেল ওয়ালটা কোথায় থাকবে? না সেল মেমব্রেনের চারিদিকে, অ্যারাউন্ড দ্য সেল মেমব্রেন। তাহলে কী লিখবো? সেল ওয়াল is present around the cell membrane। cell wall is present around the cell membrane, এটা প্লান্ট সেলে। আর অ্যানিমাল সেলে কিন্তু সেল ওয়াল থাকে না। ঠিক আছে? নেক্সট চলে আসছি প্লাস্টিড। এইমাত্র বললাম প্লাস্টিড কোথায় পাওয়া যাবে? অনলি প্লান্ট সেলে। অ্যানিমাল সেলে কিন্তু প্লাস্টিড থাকে না। তাহলে প্লান্ট সেলে কী লিখবো? প্লাস্টিড ইজ প্রেজেন্ট, প্লাস্টিড ইজ প্রেজেন্ট। আর এটাই অ্যানিমাল সেলে প্লাস্টিড ইজ অ্যাবসেন্ট। ঠিক আছে? আর কি হতে পারে? যেমন ধরো ভ্যাকুয়াল, ভ্যাকুয়ালটাও পড়লাম এইমাত্র, VACUOLE। ভ্যাকুয়ালটা কী পড়লাম? যে প্লান্ট সেলে যে ভ্যাকুয়ালটা থাকবে সেটা কিন্তু সাইজে বড় হবে, তাই তো? আর লার্জ ভ্যাকুয়াল ইজ প্রেজেন্ট, আর লার্জ ভ্যাকুয়াল ইজ প্রেজেন্ট। আর অ্যানিমাল সেলে কী বললাম? ভ্যাকুয়ালটা অ্যাবসেন্ট থাকে, যদি প্রেজেন্ট থাকে তাহলে সাইজে খুব ছোটো হবে। জেনারেলি অ্যাবসেন্ট থাকে, বাট থাকলেও সাইজে খুব ছোটো হবে। তাহলে কী লিখব? ভ্যাকুয়াল ইজ অ্যাবসেন্ট, ইফ প্রেজেন্ট সাইজ ইজ স্মল। বা লিখতে পারো দে আর ভেরি স্মল, যদি থাকেও সাইজে ছোটো হবে, যেহেতু জেনারেলি থাকে না, থাকলেও সাইজে ছোটো। আচ্ছা, আর কি হতে পারে? যেমন ধরো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম যদি আমি দেখি, সেন্ট্রোজোম যদি দেখি, সেন্ট্রোজোম কিন্তু প্লান্ট সেলে থাকে না, অ্যানিমাল সেলে থাকে। তাহলে কী লিখবো? প্লান্ট সেলে সেন্ট্রোজোম ইজ অ্যাবসেন্ট, সেন্ট্রোজোম ইজ অ্যাবসেন্ট। প্লান্ট অ্যানিমাল সেলে কী লিখবো? সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোম ইজ প্রেজেন্ট। ঠিক আছে? প্লান্ট সেলে কী লিখলাম? সেন্ট্রোজোম অ্যাবসেন্ট থাকে, আর অ্যানিমাল সেলে কি? সেন্ট্রোজোম প্রেজেন্ট। তো এই হলো তোমার কি ক্যারেক্টারিস্টিক্স।
ডিফারেন্স বিটুইন প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল, এটা পড়তে হবে। তো ডিফারেন্সটা তো বোঝালাম যে অ্যানিমাল সেলের প্লান্ট সেলের কী কী ডিফারেন্স আছে, সিমিলারিটিও আছে। যদি জিজ্ঞেস করে কী সিমিলারিটি আছে অ্যানিমাল সেলের প্লান্ট সেলের, হোয়াট ইজ দ্য সিমিলারিটি, কী বলবে? দেখো লেখো সিমিলারিটিস, ছোটো করে বলে দিই সিমিলারিটিসগুলো কী কী সিমিলারিটিস আছে বিটুইন প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল। দেখো সিমিলারিটিস যদি আমি বলি, দেখো যে কী কী কিছু কিছু পার্ট আছে যেগুলো প্লান্ট সেলেও পাওয়া যায় আবার অ্যানিমাল সেলেও পাওয়া যায়। ঠিক আছে, কী কী পার্ট? যেমন ধরো সেল মেমব্রেন আছে, নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এই যে অর্গানেলগুলো, গলগি বডি আছে, রাইবোজোম আছে, এগুলো তুমি অ্যানিমাল সেলেও পাবে আবার প্লান্ট সেলেও পাবে। তো কিছু কিছু পার্ট যেগুলো বললাম, এটা আমি লিখছি না এখানে, তুমি খাতায় লিখে নাও, আমি বলছি শুনে শুনে খাতায় লিখে নাও যে কিছু কিছু পার্ট আছে যেগুলো অ্যানিমাল সেলেও পাবে আবার প্লান্ট সেলেও পাবে। পার্টস ফাউন্ড ইন বোথ প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেলস। কী কী আছে সেই পার্টগুলো? সেল মেমব্রেন আছে, ঠিক আছে, নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলগি বডি আছে, রাইবোজোম আছে। এই প্রত্যেকটা তুমি কিন্তু প্লান্ট সেলেও পাবে আবার অ্যানিমাল সেলেও পাবে। ঠিক আছে, আচ্ছা কিছু কিছু আছে যেগুলো শুধুমাত্র তুমি প্লান্ট সেলে পাবে, কিছু কিছু আছে শুধুমাত্র প্লান্ট সেলে পাবে, যেমন প্লাস্টিড। ঠিক আছে, প্লাস্টিড তুমি খালি প্লান্ট সেলেই পাবে, তাই তো। সেল ওয়াল খালি প্লান্ট সেলেই পাবে। আবার কিছু কিছু আছে যেগুলো খালি অ্যানিমাল সেলেই আছে, যেমন ধরো সেন্ট্রোজোম, লাইসোজোম, এগুলো শুধুমাত্র তোমার অ্যানিমাল সেলেই পাবে। তাহলে যেগুলো বললাম ওটা লিখে নাও। প্রথমে কি বললাম? সিমিলারিটি বললাম, যেগুলো অ্যানিমাল সেল প্লান্ট সেলে দুটোতেই পাওয়া যায়। তারপরে কি বললাম? শুধুমাত্র প্লান্ট সেলে পাওয়া যায়। লাস্টে কি বললাম? শুধুমাত্র অ্যানিমাল সেলে পাওয়া যায়। এগুলো লিখে নাও, যেগুলো বললাম শুনে শুনে লিখে নাও। আচ্ছা, নেক্সট তোমাদের লাস্ট টপিক যেটা আছে চ্যাপ্টারের, সেটা হচ্ছে সেল ডিভিশন। সেল ডিভিশন ছোট্ট একটু দিয়েছে, আমি জাস্ট কনসেপ্টটা বলে দিই, ডিটেলসে দেওয়া নেই। সেল ডিভিশন কি? দেখো সেল ডিভিশন ব্যাপারটা হচ্ছে একটা সেল থেকে দুটো নতুন সেল তৈরি হবে, একটা সেল থেকে দুটো সেল তৈরি হবে। এই প্রসেসটাকেই বলে সেল ডিভিশন। যে প্রসেসে একটা সেল ডিভাইড হয়ে দুটো সেল তৈরি হবে, দুটো নতুন সেল তৈরি হবে, সেই প্রসেসটাকেই বলে সেল ডিভিশন। ঠিক আছে, এই যে নতুন দুটো সেল তৈরি হচ্ছে, নতুন দুটো সেল ফর্মেশন হচ্ছে, এই দুটো নতুন সেলকে বলে ডটার সেল। ঠিক আছে, আর যে সেলটা ডিভাইড হচ্ছে, যে সেল থেকে নতুন দুটো সেল তৈরি হচ্ছে, সেই সেলটাকে বলা হয় প্যারেন্ট সেল। তার মানে এখানে দুরকম সেল ইনভলভ। একটা হচ্ছে তোমার কি সেল? প্যারেন্ট সেল। আর এই প্যারেন্ট সেলটাই ডিভাইড হয়ে তোমার দুটো সেল তৈরি করবে, তাদেরকে বলে ডটার সেল। ডটার সেল, ডটার সেল। তার মানে একটা সেল ডিভাইড হবে, সেই একটা সেল ডিভাইড হয়ে কি দুটো ডটার সেল তৈরি করবে। ঠিক আছে, এই যে দুটো ডটার সেল তৈরি হলো, এরা আবার ডিভাইড হবে, তারা আবার এখান থেকে আবার ডটার সেল পাবে, এই আবার ডটার সেল পাবে, দুটো দুটো করে ডটার সেল পাবে। ঠিক আছে, এখানেও তাই একটা ডটার সেল তৈরি হবে, এখানেও একটা ডটার সেল তৈরি হবে, আবার তারা ডিভাইড হবে, এরকম করে চলতেই থাকবে। তার মানে বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হচ্ছে একটা প্যারেন্ট সেল ডিভাইড হবে, প্যারেন্ট সেল ডিভাইড হয়ে দুটো ডটার সেল তৈরি করবে। এই দুটো ডটার সেল আবার নিজেরা যখন টাইম হবে তখন ডিভাইড হবে, এখান থেকেও আবার তুমি দুটো ডটার সেল পাবে, এখান থেকেও আবার দুটো ডটার সেল পাবে, এরকম করে করে চেইন ওয়াইজ চলতে থাকবে। তো এই প্রসেসটাকেই সেল ডিভিশন বলে। বুঝতে পারলে? তার মানে আমরা কী লিখবো? যে সেল ডিভিশন ইট ইজ আ প্রসেস বাই হুইচ আ প্যারেন্ট সেল ডিভাইডস টু ফর্ম টু নিউ ডটার সেলস। লেখো এখানে কি বললাম? ইট ইজ আ প্রসেস, সেল ডিভিশন ইট ইজ আ প্রসেস by which a parent cell divides to form two new ডটার সেলস। দুটো নতুন ডটার সেল তৈরি হয়। এই দুটো নতুন ডটার সেল থেকে কী হবে? আবার তারা ডিভাইড হবে, এই নতুন দুটো ডটার সেল তারা আবার আরও দুটো দুটো করে, মানে টোটাল 4টে ডটার সেল তৈরি করবে। এই যে 1 2 3 4টে, টোটাল 4টে ডটার সেল তৈরি করবে। তো এই পুরো প্রসেসটাকেই সেল ডিভিশন বলে। এটা কিন্তু চলতে থাকবে, কন্টিনিউয়াস চলতেই থাকবে। ঠিক আছে, এবার কোশ্চেন আছে তোমাদের যে সেল ডিভিশন কেন হয়। দেখো সেল ডিভিশন আমাদের দরকার, তার কারণ নতুন নতুন সেল আমাদের বডিতে প্রয়োজন। কেন প্রয়োজন? ফর দ্য গ্রোথ, আমাদের গ্রোথের জন্য নতুন নতুন সেল দরকার। দেখো একটা লিভিং অর্গানিজম যখন জন্ম নেয়, যে কোনো লিভিং অর্গানিজম বলতে কি, সেটা প্লান্ট হতে পারে, তাই তো, অ্যানিমাল হতে পারে, হিউম্যান বিংস হতে পারে, সবাই লিভিং অর্গানিজম। তো যে কোনো লিভিং অর্গানিজম যখন জন্ম নেয়, যেরকম থাকে জন্ম নেওয়ার সময়, অ্যাট দ্য টাইম অফ বার্থ যেরকম থাকে,
বরাবর কি সেরকমই থাকে? তা তো নয়, হাইটে বাড়ে, তো হাইটে বাড়ে, তারপরে ওয়েট বাড়ে, গ্রোথ হয়। তো এটা কি করে হচ্ছে? যদি সেল ডিভিশন না হতো তাহলে কিন্তু এটা হতো না। তো সেল ডিভিশন হয় এই কারণেই, ফর দ্য প্রপার গ্রোথ অফ দ্য বডি, ফর দ্য প্রপার গ্রোথ অফ দ্য লিভিং অর্গানিজম। তো এই গ্রোথের জন্য কিন্তু সেল ডিভাইড হতে হয়, সেল ডিভিশনটা দরকার। কারণ আমাদের বডিতে বা যে কোনো লিভিং অর্গানিজমে দেয়ার আর নিউমেরাস সেল, প্রচুর সেল আছে। তো সেলগুলো যদি ডিভাইড না হয় বডি কিন্তু গ্রো করবে না, গ্রোথ হবে না, ঠিক আছে? আবার কিছু কিছু সেল আছে তাদের কিন্তু লাইফ স্প্যানটা এতটাই কম যে কিছুদিন পরে সেই সেলটা কিন্তু নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তাই তার জায়গায় আবার নতুন সেলও দরকার। নতুন সেল যদি সেল ডিভাইডই না হয়, যদি সেল গ্রোই না করে, তাহলে নতুন সেল আসবে কী করে সেই জায়গায়? তার মানে রিপ্লেসমেন্ট দরকার। যে সেলটা ড্যামেজ হয়ে যাচ্ছে সেই সেলের জায়গায় কি নতুন সেল লাগবে, সেটা রিপ্লেস করতে হবে। তো সেই রিপ্লেসমেন্টের জন্য কি সেল ডিভিশন দরকার। তো তোমাদের কোয়েশ্চেনটা আসে যে হোয়াই সেল ডিভিশন ইজ নেসেসারি। তোমাদের বইতে কোয়েশ্চেনটা দেওয়া, আনসারটা দেওয়া আছে, দেখো লেখা আছে। সেল ডিভিশনটা ওপেন করো, দেখো লেখা আছে নিউ সেলস আর নিডেড ফর দ্য গ্রোথ অফ অ্যান অর্গানিজম অ্যান্ড টু রিপ্লেস দ্য সেলস দ্যাট ডাই। যে সেলগুলো মরে যায় সেই সেলগুলোকে রিপ্লেস করতে হবে আর নতুন সেল ডিভাইড করতে হবে যাতে বডিটা ঠিকঠাক প্রপারলি গ্রো করে। সাম সেলস ইন আওয়ার বডি ডিভাইড থ্রু আউট আওয়ার লাইফ। কিছু কিছু সেল আছে যারা থ্রু আউট দ্য লাইফ ডিভিশন হতেই থাকে আর নতুন ডটার সেল প্রডিউস করতেই থাকে। ইন এ হিউম্যান বডি মিলিয়ন্স অফ সেলস আর দেয়ার, দে ডাই অ্যান্ড দে আর রিপ্লেসড বাই ইচ সেকেন্ড। প্রত্যেক সেল কিন্তু প্রত্যেক সেকেন্ডে মরেও যাচ্ছে কিছু কিছু সেল, আবার কিছু কিছু সেল রিপ্লেসও হয়ে যাচ্ছে। এটা কিন্তু চলতেই থাকে, তাই না? কারণ আমাদের হিউম্যান বডিতে প্রচুর সেল রয়েছে, মিলিয়ন্স অফ সেলস রয়েছে। দ্য স্কিন সেলস অলসো কিপ ডিভাইডিং। স্কিন সেল যেটা আমাদের বডিতে সেটাও কিন্তু ডিভাইড হতে থাকে। হাউএভার দ্য নার্ভ সেলস অফ দ্য বোন অফ দ্য বডি ক্যানট বি রিপ্লেসড ওয়ান্স দে ডাই। একমাত্র নার্ভ সেল কিন্তু রিপ্লেস করা যায় না, বাকি সব সেলও রিপ্লেস করা যায়। তো এই কোশ্চেনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে আমাদের বডির কোন সেল রিপ্লেস করা যায় না। আনসার কী হবে? নার্ভ সেল। নার্ভ সেল কিন্তু রিপ্লেস করা যায় না। একবার যদি নার্ভ সেল মরে যায় সেই সেল কিন্তু রিপ্লেস হয় না, বাকি সব সেল রিপ্লেস হবে এক্সেপ্ট নার্ভ সেল। তো এটা কিন্তু জেনে রাখো। আচ্ছা, দেয়ারফোর দ্য হিউম্যান বডি ক্যান হিল ইনজুরিজ টু অল ইটস পার্টস এক্সেপ্ট টু দ্য নার্ভাস সিস্টেম। তার মানে আমাদের হিউম্যান বডি কি সমস্ত রকম তোমার ইনজুরি কিন্তু হিল করতে পারবে, ঠিক হয়ে যাবে, কিন্তু নার্ভাস সিস্টেমে যদি কোনো ইনজুরি আসে সেটা কিন্তু হিল হবে না। কারণ নার্ভাস সিস্টেম কিন্তু সেখানে নার্ভ সেল আছে, আর নার্ভ সেল যদি একবার ড্যামেজ হয়ে যায় সেটাকে রিপ্লেস করা যায় না। সেই জন্য নার্ভাস সিস্টেমে যদি কোনো ড্যামেজ হয়ে যায় সেটা কিন্তু আর রিপ্লেস করা বা ঠিক করা যাবে না। বাকি সব জায়গায় তোমার আগের মতো হয়ে যাবে, হিল করে যাবে, প্রপার গ্রোথ হয়ে যাবে, কিন্তু এক্সেপ্ট নার্ভাস সিস্টেম। বোঝা গেল জিনিসটা? তাহলে এই কোশ্চেনটা করে রাখবে যে হোয়াই সেল ডিভিশন ইজ নেসেসারি। ঠিক আছে, এটা হচ্ছে তার আনসার। আচ্ছা, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। টোটাল সেল চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট। আমরা টোটাল চ্যাপ্টারটাই টোটাল 4টে লেকচারে কমপ্লিট করলাম। 3টে লেকচার অলরেডি আপলোড হয়ে গেছিলো, এটা লাস্ট লেকচার ছিল। এই সেল চ্যাপ্টারটা টোটালি কমপ্লিট। থ্যাংক ইউ।